স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, 50 বার তোপধ্বনিতে শুরু মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। আজ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে 30 লাখ শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে দেশকে নতুন উচ্চতায় নেয়ার শপথের আহ্বান প্রধানমন্ত্রীর। প্রথম ধাপে 1,47,537 মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রকাশ, শহীদ বুদ্ধিজীবী 191 জন। এবং ভারত প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা, সই হতে পারে 5টি সমঝোতা স্মারক। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাত বিন ফরিদ। মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর 5:58 জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়। এরপর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষও। এদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকা মিরপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর আয়োজনে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে 71 বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভোর 5:56 সেনাবাহিনীর আর্টিলারি শাখার একটি চৌকস দল 50 বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে, যার নেতৃত্ব দেয় 56 পদাতিক আর্টিলারি ডিভিশন। প্রতিবছর 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলেও এবার আনা হয়েছে পরিবর্তন। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে করা হয় 50 বার তোপধ্বনি। তোপধ্বনি ছাড়াও দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে সশস্ত্র বাহিনী। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ। 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 71-এর 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি জান্তা বাঙালির ওপর অতর্কিত হামলা চালালে 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। ইপিআরের ওয়্যারলেস সহ নানা মাধ্যমে তা প্রচার হয় দেশে বিদেশে। মুক্তিযুদ্ধে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাঙালির ইতিহাসের এক অনন্য দিন, আর এর পেছনে আছে 30 লাখ শহীদ সহ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, মা বোনের বেদনার অশ্রুগাথা। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে বর্বরতম গণহত্যা শুরু করে পাকিস্তানি জান্তা। ক্র্যাকডাউনের শুরুতেই বঙ্গবন্ধুকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে হানাদার বাহিনী। এর আগেই স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে নানা জায়গায় পৌঁছে দেন শেখ মুজিব। সেটি ইপিআরের ট্রান্সমিটারে 26শে মার্চ প্রথম প্রহরে ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। টিক্কা খান ইভেন তার অফিস থেকে বলছে যে পিলখানা থেকে ট্রান্সমিট হচ্ছে শেখ মুজিবের ঘোষণা। তো কোথা থেকে, কিন্তু ধরার তো নেই, কারণ সিগন্যাল সেন্টার বন্ধ। তো এখানে আমার বাবা নাকি ডিজিট যে সিগন্যাল মাস্ট থাকে ওনার বাসার সঙ্গে, সেইটা ব্যবহার করেছিলেন। রাত 11:30-12টার দিক থেকে উনি শুরু করেছিলেন এবং এটা উনি যখন ধরা পড়েন তখন সেটা রাত 1:30টার দিকে। তবে 7ই মার্চেই স্বাধীনতার ডাক দিয়ে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন বঙ্গবন্ধু। দেশ চলছিল তার নির্দেশনাতেই। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম। 50 বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনকের জন্মশতবর্ষের মাহেন্দ্রক্ষণে প্রশংসিত সারা বিশ্বে। বাংলাদেশ যেমন সব দিকে এগিয়ে যাচ্ছে, অর্থনীতিতে বেশ এগিয়েছে, বিদ্যুতায়নে এগিয়েছে, আমি মনে করি শিল্প সাহিত্য সংস্কৃতি সব ব্যাপারে এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতিটা যাতে অব্যাহত থাকে এবং এই অগ্রগতিটা যারা আরও তীব্রতা পায়, আরও বেশি গতি পায়, সেই প্রত্যাশাই আমার থাকবে। জনবন্ধু শেখ হাসিনা যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চান, সেটা বাস্তবায়িত হবে। সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখবে যে কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি, পার্কিনসনের টেস্ট কিট আজকে কেমন ভাবে দাঁড়িয়েছে। বিশ্ব নেতারা বলছেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণশক্তি। With a GDP growing more than 6 Sheikh Mujibur Rahman's vision. অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে 25শে মার্চ কাল রাতে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইন্সে। শ্রদ্ধা জানানো হয় প্রতিরোধ যুদ্ধের বীর শহীদদের। 1971 সালে পাক হানাদার বাহিনীর সঙ্গে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম প্রতিরোধ যুদ্ধ হয়। প্রায় 3 ঘণ্টাব্যাপী যুদ্ধে শহীদ হন 1.5 শতাধিক পুলিশ সদস্য। সেই কাল রাতের স্মরণে রাত 12টা 1 মিনিটে প্রজ্বলন করা হয় মোমবাতি। এর আগে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান। একাত্তরের 25শে মার্চের সেই ভয়াল কাল রাতের স্মরণে 1 মিনিট অন্ধকারে ডুবেছিল সারা দেশ। বৃহস্পতিবার রাত 9টা থেকে 9টা 1 মিনিট পর্যন্ত গণহত্যার প্রতিবাদ হিসেবে সারা দেশে পালন করা হয়েছে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি। এ সময় 1 মিনিটের জন্য নিকষ কালো অন্ধকারে ঢেকে যায় সারা দেশ। তবে সব ধরনের জরুরি সেবা কেন্দ্র, হাসপাতাল, ফায়ার সার্ভিস ইত্যাদি এই কর্মসূচির আওতার বাইরে ছিল। রাতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনার সব আলো নিভিয়ে দেয়া হয়। এদিকে গণহত্যা দিবসে দেশের বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন সহ নানা আয়োজনে শহীদদের স্মরণ করা হয়। বগুড়ার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করে জেলা প্রশাসন। পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা করে বাঙালি সংস্কৃতি সংসদ। নরসিংদীতে সার্কিট হাউস থেকে প্রেস ক্লাব পর্যন্ত মোমবাতি প্রজ্বলন করা হয়। এতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। নওগাঁয় কালরাত স্মরণে আলোর মিছিল হয়েছে। নেত্রকোনায় শহীদ বেদিতে মোম প্রজ্বলন, আলোর মিছিল, গণসঙ্গীত পরিবেশন করে শহীদদের স্মরণ করা হয়। কালরাতের স্মরণে আয়োজন ছিল দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার ও শিল্পকলা চত্বরেও। একাত্তরের 25শে মার্চ নৃশংস হত্যাকাণ্ড চালানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পাকিস্তানিদের গণহত্যার শিকার 196 জনের তথ্য পাওয়া গেলেও শহীদ পরিবারগুলো বলছে এই সংখ্যা আরও বেশি। স্বাধীনতার 50 বছরে সেই ভয়াবহতার কথা জানাচ্ছেন তারা। ফুলবানুর স্বামী শহীদ আব্দুল খালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে চাকরি করতেন। বাসাও ছিল রোকেয়া হলের ভেতরে। 25শে মার্চ রাতে সেখানে অতর্কিত হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। গুলিবিদ্ধ হয়ে মারা যান তার স্বামী। পায়ে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান তিনি। 4-5টা হইব কেরে ঝাঁঝরা হয়ে গেছে। উপরে শুয়ে ছিল, মানে ডরের ভয়ে যে বুকে না লাগলে পিঠে লাগলে আমি বাঁচব, তখন এই পিঠের মধ্যে ঝাঁঝরা বানাই হয়েছিল গুলি। সে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বপ্রথম হামলা হয় জগন্নাথ হলে। শহীদ সুনীল চন্দ্র দাসের ছেলে দিলীপ কুমার দাস জানাচ্ছিলেন মায়ের মুখে শোনা সেই ভয়াবহতার কথা। ওনার সামনে আমার বাবাকে পাকিস্তান বাহিনী, হানাদার বাহিনী নির্মমভাবে গুলি করে হত্যা করছে এবং আরও অনেক কিছু শুনেছি যে একসাথে দাঁড় করে ব্রাশ ফায়ার করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী 1971 সালে 25 মার্চ রাতে 196 জনকে হত্যা করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন এর বাইরেও অনেককে হত্যা করা হয়েছে, যার সঠিক তথ্য এখন পর্যন্ত সংগ্রহ করা হয়নি। বিষয়টি নিয়ে বিশদ কোনো গবেষণাও হয়নি। এদিকে সেই রাতে হত্যার শিকার হওয়া পরিবারগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত কোনো সনদ দেয়া হয়নি। এমনকি শহীদ পরিবারের খোঁজ খবরও নেওয়া হয় না বলে জানাচ্ছেন শহীদ পরিবার কল্যাণ সমিতি। বর্তমানে কে কি অবস্থায় আছে এবং তাদের কি করণীয় সরকার কর্তৃক কোনো উদ্যোগের ব্যবস্থা নেওয়া হয়নি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো উদ্যোগ ব্যবস্থা করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে গণহত্যা নিয়ে গবেষণা চলছে, সেই সঙ্গে শহীদ পরিবারের পাশে বিশ্ববিদ্যালয় সবসময় আছে। সম্মেলন, সেমিনার এবং প্রাতিষ্ঠানিক পর্যায়েও গবেষণা, লেখালেখি এর মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে সবসময় ভবিষ্যৎ প্রজন্ম, নতুন প্রজন্ম তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করে। পৃথিবীর ইতিহাসে এমন বিশ্ববিদ্যালয় দুর্লভ, যেখানে গণহত্যা চালানো হয়েছে। সেই দুঃসহ স্মৃতি এখনও ছড়িয়ে আছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম সময়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধে। তবে এখনও আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট গুরুত্ব পায়নি এই গণহত্যা। আর এ নিয়ে দেশেও মানসম্পন্ন গবেষণা হয়নি বলে মনে করেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকেরা। মুক্তিকামী বাঙালিকে স্তব্ধ করে দিতে ৭১-এর ২৫শে মার্চ শুরু হয় অপারেশন সার্চলাইট। পাকিস্তানি হানাদার বাহিনীর এই গণহত্যা চলে ১৬ই ডিসেম্বর পর্যন্ত। জয় বাংলা, জয় বাংলা। ৭২-এর ৮ই ফেব্রুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে পৌঁছে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে প্রথম কথা বলেন বঙ্গবন্ধু। I may appeal to the world. Millions people will die. 10ই জানুয়ারি রেসকোর্সে দেয়া ভাষণে জানান এ সংখ্যা ৩০ লাখ। প্রায় ৩০ লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার। সে সময়ের পূর্বদেশ, অবজারভার, মর্নিং নিউজ ও দৈনিক বাংলা পত্রিকাতেও মেলে এর সমর্থন। ৭২-এর ৩রা জানুয়ারি ৩০ লাখ শহীদের কথা জানায় সোভিয়েত পত্রিকা প্রাভদাও। গবেষক লিও কুপারের জেনোসাইড, রামেলের স্ট্যাটিস্টিক্স অব ডেমোসাইড, পুলিৎজার জয়ী সামান্থা পাওয়ারের এ প্রবলেম ফ্রম হেল, আমেরিকা অ্যান্ড দ্য এজ অব জেনোসাইড, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া আমেরিকানাতেও রয়েছে ৭১-এর গণহত্যার ব্যাপ্তি ও ভয়াবহতার প্রামাণ্য পরিসংখ্যান। ১৯৮১ সালে জাতিসংঘ যখন মানবাধিকারের হিউম্যান রাইট ডিক্লারেশন প্রকাশ করে, তখন তারা সেখানে উল্লেখ করে যে মানব ইতিহাসে যতগুলো গণহত্যা হয়েছে তার মধ্যে ১৯৭১ সালে গণহত্যা হচ্ছে সর্বনিম্ন সময়ে সর্ববৃহৎ গণহত্যার ঘটনা। প্রতিদিন গড়ে ৬,০০০ থেকে ১২,০০০ করে মানুষ মারা গেছে এবং এটা ২৬৬ দিন ধরে টানা চলছে। জাতিগত নিধনের বৈজ্ঞানিক ভিত্তির জন্য অনুসরণ করা যায় জাতিসংঘের জনসংখ্যা তত্ত্ব। এতে বলা হয়েছে গণহত্যার বড় ধরনের প্রভাব পড়বে বাংলাদেশের জনসংখ্যার হিসেবে। তাদের পরিসংখ্যান বলছে ১৯৭০ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধির হার কমেছে উল্লেখযোগ্যভাবে। ৭১ সালে যখন গণহত্যা ঘটলো তখন কিন্তু বিশ্ব সমাজ নিদ্রিত ছিল। জাতিসংঘের কোনো উদ্যোগ ছিল না গণহত্যা প্রতিরোধে, কোনো সংস্থা ছিল না। এখন যেমন নানা রকম সংগঠন আছে। বাংলাদেশের গণহত্যাটার কথাটা উঠে এসেছিল, রাষ্ট্রের কোনো সমর্থন পায়নি যে পশ্চিমা রাষ্ট্রগুলো। সংখ্যার দিক দিয়ে হলোকস্টের পরই ৭১-এর গণহত্যার অবস্থান হলেও নানকিং, রুয়ান্ডা, কসোভো বা আর্মেনিয়ার গণহত্যার মতো গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয় না ৭১। এই দুর্বলতাটা বা এই ঘাটতিটার জন্য আমরাই দায়ী। ৭১ নিয়ে যতগুলো ভালো বই লেখা হয়েছে গবেষণাধর্মী, এগুলো লিখেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, এমনকি পাকিস্তানের গবেষকরা বলছেন শুধু বিদেশি তথ্য উপাত্ত নয়, দেশে মানসম্পন্ন গবেষণা করতে হবে অঞ্চল ও প্রতিটি বধ্যভূমি ধরে। এজন্য নানা সরকারি দপ্তরে থাকা তথ্য গবেষকদের দিতে রাষ্ট্রীয় পর্যায় থেকে বাড়াতে হবে সহযোগিতা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সকাল ৬টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বস্তরের মানুষের ঢল নামে সকালবেলা, এবং এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আজকে মহান স্বাধীনতা দিবস, এই দিবসটিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানাতে আজকে কিন্তু সকল মানুষ এখানটা অবতীর্ণ হয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকেই পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারে আসছেন এবং তাদের মধ্যে যে দীপ্ত যে পদচলা এবং এই যে সুবর্ণ জয়ন্তী উদযাপনে তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেটি কিন্তু বিরাট করছে। এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পরিবার অর্থাৎ আমাদের যারা এই শিক্ষার্থী, যারা যে কারিগর, সেই শিক্ষক বৃন্দ এখানটায় পুষ্পস্তবক অর্পণ করছেন। উপরন্তু আজকে এই সকালবেলা পুষ্পস্তবক ছাড়াও বিভিন্ন আয়োজনমালা রয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক ছাড়াও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনমালা রয়েছে জেলা প্রশাসনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং শিশুদের
চলচ্চিত্র দেখানো, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র দেখানো। আজকে সিলেট সিটি মেয়রের আয়োজনে রয়েছে জাতির পিতার একটি ডকুমেন্টারি প্রকাশ, এবং একই সাথে সন্ধ্যায় বর্ণাঢ্য আতশবাজির মাধ্যমে কিন্তু আমরা উদযাপন করতে যাচ্ছে, সিলেটবাসী উদযাপন করতে যাচ্ছে মহান স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী। এছাড়াও আজকে কারাগার, হাসপাতাল এবং আমাদের যে শিশু কিশোর নিবাস রয়েছে সব জায়গাগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করার কথা আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসন। তাছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করে যাচ্ছে। তো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল সর্বশেষ খবরাখবর। মাধব আমাদের সাথেই থাকবেন। এবার আমরা একটু খুলনায় যাব, সেখানকার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের খবর জানাবেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনাতে আজকে সারাদিন ব্যাপী কি কি আয়োজন রয়েছেন এবং আপনি এখন যেখানে রয়েছেন সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে? এই মুহূর্তে অবস্থান করছি করেই নির্মাণ করা হয়েছে। এখানে কিন্তু সূর্যোদয়ের সাথে সাথেই মুক্তিযোদ্ধারা যে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শ্রদ্ধা নিবেদনের যে পর্বটি সে পর্ব শুরু হয়েছে। এখনো কিন্তু শ্রদ্ধা নিবেদন চলছে। প্রথম মুক্তিযোদ্ধাদের পরই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং এখানে কিন্তু তারপর স্থানীয় সংসদ সদস্যরা, আওয়ামী লীগ, সিটি কর্পোরেশনের মেয়র সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা কর্মীরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এখনো যে শ্রদ্ধা নিবেদন যে পর্বটি চলছে এখানে কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করছে। আমরা জানি যে করোনার জন্য কিন্তু আসলে যে শ্রদ্ধা নিবেদনের যে পর্বটি সে পর্বটি আসলে কি অনেকটাই সীমিত করা হয়েছে। অর্থাৎ সামাজিক যে বিধি রয়েছে, সামাজিক বিধি মেনেই কিন্তু এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। মূল যে স্মৃতিসৌধের যে মূল যে শ্রদ্ধা নিবেদনের যে বেদি রয়েছে, বেদিকে 5 জনের বেশি বিভিন্ন প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকে 5 জনের বেশি প্রবেশ কেউ করছেন না। অর্থাৎ নিয়মই রয়েছে যে 5 জনের বেশি কেউ প্রবেশ করবেন না। 5 জনের প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকে 5 জন পক্ষ থেকেই শ্রদ্ধা নিবেদন করা হবে। এখানে আরেকটা কথা বলে রাখি যে শ্রদ্ধা নিবেদনের পর্বের পর কিন্তু রয়েছে খুলনার জেলা স্টেডিয়াম থেকে আসলে যে প্রতি বছর যে কুচকাওয়াজ হয় সেই কুচকাওয়াজ অনুষ্ঠান হবে। এখানেও কিন্তু করোনার জন্য যে কুচকাওয়াজ যে পর্বটি সেই পর্বটিও আসলে সংক্ষিপ্ত করা হয়েছে। খুলনার 10টি সংগঠনের পক্ষ থেকে এবার শ্রদ্ধা কুচকাওয়াজ প্রদর্শন করা হবে। এছাড়া সারাদিন ব্যাপী কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানান অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। যদিও করোনার জন্য বিভিন্ন কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। আর করোনাকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে যেমন অনুষ্ঠান যেমন সংক্ষিপ্ত করা হয়েছে, তেমন যাতে লোক সমাগম না হয় সেই বিষয়টি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে লোক কম হয় এবং যত কম পরিস্থিতির মধ্য দিয়ে আসলে কর্মসূচি পালন করা যায়। সব মিলে বলতে পারি যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নানান অনুষ্ঠান মালার মধ্য দিয়েই খুলনাতে দিবস উদযাপন হচ্ছে। সিলেট এবং খুলনা থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশকে নতুন উচ্চতায় নেয়ার শপথের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের অগ্রযাত্রা কেউ যেন আর ব্যাহত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি। 2005 সাল থেকে সরকারের উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। স্বাধীনতার 50 বছরে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে শ্রদ্ধা জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় 4 নেতা ও 30 লাখ শহীদের প্রতি। 25শে মার্চে সেই কালো রাতের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। স্মরণ করছি মুক্তিযুদ্ধে জাতীয় 4 নেতা, 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়ে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় রাখায় ধন্যবাদ জানান দেশবাসীকে। পরে 2005 সালের পর থেকে এ পর্যন্ত আর্থসামাজিক ক্ষেত্রে কিছু সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরেন সরকার প্রধান। 2005-06 বছরে মাথাপিছু আয় ছিল
543 মার্কিন ডলার, বর্তমানে যা 2064 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ওই সময় দারিদ্র্যের হার ছিল 41.5%। বর্তমানে দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে 20.5%। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি যেন এ উন্নয়ন ব্যাহত করতে না পারে সে বিষয়ে সতর্ক করেন শেখ হাসিনা। সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে আমাদের শপথ নিতে হবে, কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, দেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। আসুন সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দেশকে নতুন উচ্চতায় নেয়ার শপথের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নতুন করে শপথ নিতে হবে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাসি উষা নব জ্যোতির্ময়ী। বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতাকে শুরুতে রেখে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম ধাপে এতে রয়েছে 1,47,537 জনের নাম। যাচাই বাছাই শেষে 30 জুন দেয়া হবে পূর্ণাঙ্গ তালিকা। পাশাপাশি দেয়া হয়েছে 191 জনের শহীদ বুদ্ধিজীবীর তালিকাও। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে প্রথম ধাপে মুক্তিযুদ্ধের তালিকা প্রকাশ করল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে অন্তর্ভুক্ত হয়েছে 1,47,537 জনের নাম, আর শহীদ বুদ্ধিজীবীর তালিকায় নাম এসেছে 191 জনের। এ কাজ শুরু হয়েছিল 2017 সালে। 4 বছরের যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন মন্ত্রী। এই পর্যন্ত যারাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ হিসাবে এই 26শে মার্চ স্বীকৃতি দিব। তার সংখ্যা আপনার 1,47,537 জন। 491 উপজেলার 435টির প্রতিবেদন পায় পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ সম্ভব হয়নি, তবে তা দেওয়া হবে 30 জুনের মধ্যে। এর সঙ্গে থাকবে শহীদ বুদ্ধিজীবীর তালিকাও। অভিযোগ যারা আছে তাদের শুনানি হবে, তাদেরটা আমরা 30 জুনের মধ্যে শেষ করব। মুক্তিযোদ্ধার তালিকায় নাম আছে খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমানেরও, তবে নামের পাশে তাদের পরবর্তী ভূমিকার কথা উল্লেখ থাকবে। খেতাবটা দেওয়াটা হচ্ছে এটা একটা কর্তৃপক্ষের ইচ্ছা, আর যেটা মুক্তিযোদ্ধা সেটা হলো অর্জন, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তালিকায় থেকে ওই তার কর্ম সব লেখা থাকবে, তার আমলনামা সহ থাকবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে যাচাই করা যাবে মুক্তিযোদ্ধার তালিকা, তবে নতুন করে আর কেউ আবেদন করতে পারবে না বলেও জানিয়েছেন মন্ত্রী। অনেক আবেদন আমরা পেয়েছি। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুনর্গঠনের কাজ আওয়ামী লীগের হাত ধরে শুরু হলেও এর পূর্ণতা পায় গত 11 বছরে। 4 লেনে 400 কিলোমিটার মহাসড়ক, এক্সপ্রেসওয়ে আর পদ্মা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থায় গতি এনেছে বহুগুণ, যার ফলে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। বিশেষ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতারই বহিঃপ্রকাশ। ৭১-এ পাকিস্তানি হানাদারদের সাথে লড়াইয়ে ক্ষতবিক্ষত দেশ। পাক সেনাদের প্রতিহত করতে ভেঙে ফেলা হয় 4000 কালভার্ট আর 5 শতাধিক সেতু। যুদ্ধবিধ্বস্ত দেশকে সোনার বাংলা গড়ার সূচনা হয় বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের হাত ধরেই। বিশেষ করে গত 11 বছরে এসেছে যুগান্তকারী পরিবর্তন। 400 কিলোমিটার 4 লেনের মহাসড়ক, দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে এবং স্বপ্নের পদ্মা সেতু, যা দেশে অর্থনীতিতে এনে দিয়েছে নতুন গতি। 2008 সালে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গেলে চ্যালেঞ্জ নেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুতে বিশ্বব্যাংক, অন্যান্য দাতা সংস্থা অর্থাৎ জাইকা, ওয়ার্ল্ড ব্যাংক, আইডিবি তাদের অর্থ একটা মিথ্যা অভিযোগে অর্থায়ন প্রত্যাহার করে। বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তীতে ওনার সাহসী পদক্ষেপের কারণেই নিজস্ব অর্থায়নে আমরা আজকে পদ্মা সেতুর বাস্তবায়নের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেশি বিদেশি ষড়যন্ত্রের পাশাপাশি প্রাকৃতিক বাধাও কম ভোগায়নি পদ্মা সেতুকে, বিশেষ করে মাঝ নদীর 22টি পিলারের পাইলিং জটিলতা। তবে সব প্রতিকূলতা জয় করে গত ডিসেম্বরে নদীর বুকে পুরো দৃশ্যমান 6.15 কিলোমিটারের পদ্মা সেতু। এখন পর্যন্ত মূল সেতুর অগ্রগতি 92.5 ভাগ, নদী শাসন 80 আর সার্বিক অগ্রগতি 84.5 ভাগ।
বড় ধরনের কোনো সমস্যা না, ইনশাল্লাহ আগামী 2022 সালের মার্চ মাসেই আমাদের পদ্মা সেতু জনগণের যান চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করতে সক্ষম পারব ইনশাল্লাহ, আমরা আশাবাদী। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদিনের সফরে সকালে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দেবেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে। যাবেন জাতীয় স্মৃতিসৌধ ও টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে। ভারতের প্রধানমন্ত্রীর এই সফরে সই হতে পারে 5টি সমঝোতা স্মারক, উদ্বোধন হবে 4টি প্রকল্পের। দুদিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে যোগ দিবেন মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে। পরনে থাকবে খাদির মুজিব কোট। করোনা মহামারীর মধ্যে এটি মোদীর প্রথম বিদেশ সফর। আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুধু তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডি 32 নম্বর ছাড়াও শ্রদ্ধা জানাবেন টুঙ্গিপাড়ায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের সমাধিতে। আমরা আমাদের কন্টিনিউয়াস যেগুলো আমাদের ইস্যু, সেগুলো তো আমরা কন্টিনিউয়াসলি দেন দরবার করছি, সেইগুলো আপনার সর্বোচ্চ পর্যায়ে নীতিগতভাবে কোনোটা সমাধান হবে। তবে আসল মূল লক্ষ্য এই বছরের এইবারের সফরের হচ্ছে গিয়ে যে বঙ্গবন্ধুর শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি। টুঙ্গিপাড়ার পাশাপাশি শনিবার ভারতের প্রধানমন্ত্রী যাবেন সাতক্ষীরার শ্যামনগর ও গোপালগঞ্জের কাশিয়ানীর 2 মন্দিরে। তার সফর নিয়ে সেখানে এখন সাজ রব। সফরের শেষ দিন তেজগাঁয়ের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবারও তিস্তা সহ অভিন্ন 6 নদীর পানি বণ্টন চুক্তি অধরাই থেকে যাচ্ছে। লেভেলের মিটিং হয়েছে, তারা এখনো ফাইনাল করতে পারেন নাই, বাট ইট ইজ স্টিল ওয়ার্কিং ইন প্রসেস। এখনো কে কি দেন দরবার এখনো শেষ হয় নাই এবং সেইটা এখনো চলছে। দেশ হিসাবে আমরা 2 দেশই ঐক্যমত যে এই তিস্তার এগ্রিমেন্ট হবে, কিন্তু এখন তাদের আভ্যন্তরীণ কারণে আমরা এখনো সেইটা বাস্তবায়ন হয়নি আর কি। ওরা আমাদের ডেলিভারি করতে পারে, তবে আমরা তাদের প্রেসারে রেখেছি। 2 সরকার প্রধানের বৈঠক শেষে মেহেরপুরের মুজিবনগর থেকে পশ্চিমবঙ্গের নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক, চিলাহাটি হলদিবাড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চালু সহ 4টি প্রকল্পের উদ্বোধন হবে। নাফিদা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্র ও শনিবার রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি অতিথিদের আগমন উপলক্ষে এই ব্যবস্থার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিদেশি ভিভিআইপিদের যাতায়াতের জন্য আগামীকাল ও পরশুদিন ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি কিছু সময়ের জন্য বন্ধও থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। অভিবাসী সংকট ও করোনা পরিস্থিতির জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে মহামারীতে সরকারের ভূমিকা ছাড়াও পররাষ্ট্রনীতি ও নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ইস্ট রুমে সংবাদ সম্মেলনে সীমান্তে শিশুদের অগ্রাধিকার দিয়ে দ্রুত সরকারি তত্ত্বাবধানে স্থানান্তরের ওপর জোর দেন তিনি। করোনা ইস্যুতে নতুন লক্ষ্যমাত্রার কথাও জানান বাইডেন। বলেন, দায়িত্ব গ্রহণের 100 দিনের মধ্যে এবার 20 কোটি টিকা প্রয়োগের লক্ষ্য নিয়েছে তার প্রশাসন। এছাড়াও সংবাদ সম্মেলনে আফগানিস্তান থেকে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 মের মধ্যে সেনা ফিরিয়ে নেয়া, চীনের সাথে বাণিজ্য বিষয়ে কথা বলেন বাইডেন। বিশ্বে একদিনে 10,000 মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 27,66,000 ছাড়ালো। একদিনে নতুন করে রোগী শনাক্ত হয়েছে 6 লাখ, যা নিয়ে আক্রান্তের সংখ্যা 12,60,00,000 ছাড়িয়েছে। টানা কয়েকদিনের মতো গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত ও আক্রান্ত হয়েছে ব্রাজিলে। বৃহস্পতিবার দেশটিতে 2600-র বেশি প্রাণহানি এবং প্রায় 1 লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে 1000-এর বেশি মৃত্যু এবং 62,000 মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইউরোপের পোল্যান্ডে বেড়েছে করোনা সংক্রমণ, একদিনে 5 শতাধিক প্রাণহানি হয়েছে দেশটিতে।
বিস্তার রুখতে করোনার বিধিনিষেধের মেয়াদ 6 মাস বাড়িয়েছে ব্রিটিশ সরকার। বিস্তার ঠেকাতে নতুন করে লকডাউনও জারি করেছে চিলি সরকার। ফ্রান্সে নতুন করে 3 শহরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে লড়ছে বাংলাদেশ। কনওয়ে আর মিশেলের সেঞ্চুরিতে 318 রান করেছে নিউজিল্যান্ড। টসে হেরে এই ম্যাচেও বাজে ফিল্ডিং অব্যাহত টাইগারদের। মুশফিকের ক্যাচ মিসে জীবন পান হেনরি নিকোলস, যদিও 2 বল পরই তাসকিনের বলে লিটনের ক্যাচ হয়ে ফেরেন তিনি। এরপর সাইফুদ্দিনের বদলি নামা রুবেলের জোড়া আঘাত। নবম ওভারে গাপটিলকে ফেরান টাইগার পেসার। ইনজুরি কাটিয়ে ফেরা রস টেইলর ফিরেছেন 1 অঙ্কে। বিপজ্জনক হওয়ার আগেই টম লেইথামকে আউট করেন সৌম্য। তবে কনওয়ে মিশেল নৈপুণ্যে চাপ কাটিয়ে ওঠে স্বাগতিকেরা। দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের ভিত গড়ে দেন কনওয়ে। এরপর 50-তে সেঞ্চুরিতে রূপ দেন মিশেল, আর তাতেই বড় স্কোর করে স্বাগতিকেরা। শেষ করব ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, 50 বার তোপধ্বনিতে শুরু মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। আজ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 30 লাখ শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে দেশকে নতুন উচ্চতায় নেয়ার শপথের আহ্বান প্রধানমন্ত্রীর। প্রথম ধাপে 1,47,537 মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রকাশ। শহীদ বুদ্ধিজীবী 191 জন। এবং ভারত প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা, সই হতে পারে 5 সমঝোতা স্মারক। স্টিকি থিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।